7 মার্চের ভাষণেই ছিল মুক্তিযুদ্ধের নির্দেশনা, বললেন প্রধানমন্ত্রী। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা। বিদ্যুৎ, স্বাস্থ্য সহ 16 খাতে $2,500 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। 2 চুক্তি 4 সমঝোতা সই। সংসদ সদস্য হিসেবে সুলতান মনসুরের শপথ গ্রহণ, কয়েক ঘন্টার মধ্যেই গণফোরাম ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। 7 মার্চের ভাষণকে যারা ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আস্থা করে নিপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক 7 মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের ঐতিহাসিক ভাষণটি যুগ যুগ ধরে শোষিত ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। একটি ভাষণের মধ্যে দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করে বক্তৃতায় 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে নামিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনেন জাতির পিতা। সেই অসহযোগ আন্দোলন থেকে কিন্তু একটি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বিজয় অর্জন করে। এটাও পৃথিবীতে একটা বিরল এবং ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু কন্যা বলেন, 75-এর পর জিয়াউর রহমান পাকিস্তানিদের খুশি করতে ঐতিহাসিক ভাষণটি নিষিদ্ধ করেছিল। 75-এ জাতির পিতাকে হত্যার পর প্রথমে মোস্তাক বেঈমানি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে 2 মাসও ক্ষমতায় থাকতে পারল না। এরপরে আসলো জিয়াউর রহমান এবং এই ভাষণ সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে। বঙ্গবন্ধুর ছবিও নিষিদ্ধ। এই পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল। আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিক্টেটর যারা এসেছিল বা যারা ক্ষমতা ওই ক্যান্টনমেন্টে বন্দী করে রেখেছিল। যারা বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আস্থা করে নিপতিত হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুরের দিকে যাচ্ছে, তারা আস্তাকুরেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসবে তারাই। এই ভাষণের আবেদন যুগ যুগ ধরে শোষিত ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বের মুক্তিকামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা। আজহারুল ইসলামের রিপোর্ট। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সার্বিক মুক্তির আহ্বান ছিল জাতির জনকের 7 মার্চের ভাষণে। বঙ্গবন্ধুর এই ভাষণ এটা শুধু বাংলাদেশ জাতির জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের এক অনুপ্রেরণামূলক ভাষণ। আওয়ামী লীগের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের প্রতি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। বিদ্যুৎ, জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ 16 খাতে প্রায় $2,500 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সংলাপের পর এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।
দুই দেশের ব্যবসার উন্নয়নে যৌথ বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনের আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের বাণিজ্য ও অর্থমন্ত্রী সহ সফররত ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের এই সংলাপ। সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। Japan Tobacco, they acquired a Bangladeshi company for $1.47 billion. বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে 2000 একর জমি বরাদ্দের কথা জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে বলেও জানান তিনি। Definitely will be touching a double-digit figure. We are expecting that we shall be the 31st economy by 2030 and will be within 20th largest economies by 2041. বাংলাদেশকে এশিয়ার নতুন টাইগার বলে মন্তব্য করেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী। দুই দেশের উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। Bangladesh is a new Asian tiger. We believe in Bangladesh. And Bangladesh has been a great enabler and a partner in Saudi Arabia, where our brothers, Bangladesh brothers, have been helping in the development of Saudi Arabia over the last decades. পরে বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান সৌদি আরব বাংলাদেশে $25 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। যে সমস্ত প্রকল্প আলোচনা এসছে তাতে 15 থেকে $25 বিলিয়ন প্রকল্প প্রস্তাবনা যাচ্ছে। সৌদি আরবিয়া তেল নির্ভর অর্থনীতি থেকে আপনার সরে গিয়ে ডাইভার্সিফাইড একটা আপনার অর্থনীতি হচ্ছে। কাজেই তাদের যেই আপনার ইন্টারেস্ট সেটার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করা তাদের ইন্টারেস্টের সঙ্গে যায়। তো কাজেই আমরা সেদিক থেকে খুব আশাবাদী। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রী এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর মাজিদ বিন আবদুল্লাহ আল কাসিবি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে সৌদি মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সৌদি সরকারের ভূমিকার প্রশংসা করেন। পরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে গণফোরাম ও জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে বহিষ্কার হলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। গণফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোস্তফা মহসিন মন্টু জানান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে শপথ নেয়ার পর সুলতান মনসুর জানিয়েছিলেন শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মফিউর রহমান। আগের ঘোষণা অনুযায়ী সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে যান মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। স্পিকারের কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসাবে জাতীয় ঐক্যফ্রন্টে ছিলাম এবং আমি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলাম। জাতীয় শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। তার শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলন করে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। গণফোরামের যে নীতি আদর্শ, গণমুখী যে নীতি আদর্শ, সেইটার সাথে উনি প্রতারণা করেছেন এবং গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করেছেন। জাতীয় সংসদে যোগদান করার ইচ্ছা পোষণ করেছে এবং আজকে 11টার সময় তিনি শপথ নিয়েছেন। এই জন্য দল এবং জনগণ এবং ঐক্যফ্রন্ট আমরা সবাই মর্মাহত এবং ক্ষুব্ধ। সুলতান মোহাম্মদ মনসুরকে আমরা তাকে আমাদের সংগঠন থেকে বহিষ্কার করছি। ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর গত নভেম্বরে ডক্টর কামাল হোসেনের দল গণফোরামে যোগ দিয়ে এমপি নির্বাচিত হন। যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শপথ নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল, পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা কামনা। ডাকসু নির্বাচনে জমজমাট প্রচার, পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তি নেই বলছে ছাত্রলীগ।
আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। জনগণ যে বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে তার সম্মান রাখতে ঢাকার ২ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্তরের মেয়র ও ২ সিটির কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আস্থার সফল বাস্তবায়ন ঘটাতে হবে। বাসযোগ্য নাগরিক গড়তে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান। শুরুতেই ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২ সিটির ৫০ জন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। পরে বক্তৃতায় জনগণের বিশ্বাসের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দরভাবে সাজানো এবং মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া, তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং আপনারাও আপনাদের উপরে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ জনগণ যে আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। ৭৫ পরবর্তী সরকারের বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বৈরী পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশ উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশের যে চেতনা, সেই চেতনার থেকে সম্পূর্ণ ভিন্ন খাতে নিয়ে যায়। এই ধরনের একটা বৈরী অবস্থা চলে প্রায় ২১ বছর। ২১ বছর পরে যখন আওয়ামী লীগ সরকার আসে তখনই আমরা দেশের মানুষের উন্নয়নের কাজ করি। স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করা এটা জাতির পিতার একটা লক্ষ্য ছিল। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে আলাদা জায়গা বরাদ্দেরও ঘোষণা দেন সরকার প্রধান। কিছুদিন আগে যে দক্ষিণে আগুনটা লাগলো, হ্যাঁ, তো এটা অত্যন্ত দুঃখজনক। কাজে ইতিমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না, তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। নিজেদের সক্ষমতা বাড়াতে সিটি কর্পোরেশনের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শপথ গ্রহণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আতিকুল ইসলাম। পরে তিনি বলেন, অগ্রাধিকার পাবে জলাবদ্ধতা নিরসন, মশা নিধন, ফুটপাথ দখলমুক্ত করা সহ নাগরিক সুবিধা নিশ্চিত করা। যানজট বড় সমস্যা উল্লেখ করে আতিকুল বলেন, সাবধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। তবে শেষ সময়ে এসে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কয়েকটি ছাত্র সংগঠন। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। জসিম জুয়েলের রিপোর্ট। আগামী ১১ মার্চ হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। শেষ সময়ে ভোটের প্রচারে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। দুপুরে মধুর ক্যান্টিন থেকে নির্বাচনী প্রচার মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। এর আগে ছাত্রদল ও বাম জোটের নেতারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। প্রশাসনের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণমূলক নির্বাচন করার মানসিকতা রয়েছে। অনেক হলে রয়েছে, সেখানে আইডি কার্ড রিনিউ করা হচ্ছে না। সম্পূরক ভোটার তালিকাতে তাদের নাম আসেনি রেগুলার শিক্ষার্থী হওয়া সত্ত্বেও। তো প্রশাসন চাচ্ছে যে কোনো উপায়ে ক্ষমতাটা একটি দলের হাতে দিতে। প্রত্যেকটি অভিযোগের প্রেক্ষিতেই প্রশাসনের দেউলিয়াত্বর বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তারা ব্যবস্থা নিবে বলে কোনো ব্যবস্থা নেয় না। যদি সে ব্যবস্থাটি হয় ১২ তারিখের পরে, ১১ তারিখের পরে, তাহলে সেই ব্যবস্থা দিয়ে আদৌ কি হবে? তবে তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ। তাদের মন গড়া কথা। তারা নির্বাচনে কি ফলাফল হবে এই আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে।
এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে উল্লেখযোগ্য ছিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে ব্যবস্থা নেওয়া, অছাত্রদের বিতাড়িত করে বৈধ শিক্ষার্থীদের সিট প্রাপ্তির উদ্যোগ নেওয়া, জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণ বিলোপ করা, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবারের গুণগত মান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও রুটের সংখ্যা বৃদ্ধি, গ্রিন ক্যাম্পাস গঠনের উদ্যোগ নেওয়া, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডাকসু সেবা টিমের গঠন উদ্যোগ নেওয়া সহ 28 দফা ইশতেহার তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে লিবারেশন ওয়ার স্টাডি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা। 2 নম্বরে আবাসিক হল থেকে বহিরাগত অছাত্রদের বিতাড়িত করে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট প্রাপ্তিতে উদ্যোগ নেওয়া। নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করারও অঙ্গীকার করে তারা। উদ্বাস্তু লোকদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়া। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ধরনের একটা উদ্দীপনা নিয়েই কিন্তু মানুষ ফিরে গিয়েছিল এবং ঠিক সেইভাবেই তারা কাজ করেছে এবং সেই যুদ্ধে আমরা কিন্তু বিজয় অর্জন করেছি। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু প্রথম আক্রমণ করে নিরস্ত্র বাঙালিদের। কাজে সেখানে পাকিস্তানিরা খুব চেষ্টা করেছিল যে এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করতে, তারা পারেনি। কারণ তারা যে সুকৌশলে জাতির পিতা যে নির্দেশ দিয়ে ঠিক তারা যখন আক্রমণ শুরু করেছে নিরস্ত্র বাঙালির উপর, তারপরেই তার স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধ করে যে বিজয় অর্জন, যেখানে আমরা আন্তর্জাতিক সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলাম এবং এটাকে আর বিচ্ছিন্নতাবাদী বলতে পারেনি। এটা যে স্বাধীনতার জন্য যুদ্ধ এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি এবং আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পাই। 75-এর পরে এই ভাষণটি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না, সত্যকে কেউ আর চাপা দিয়ে রাখতে পারে না। আর জাতিপিতা তো বলেইছেন যে কেউ দাবায় রাখতে পারবে না, 7 মার্চের ভাষণেই বলেছেন। তো যে নামটা মুছে ফেলার চেষ্টা হয়েছিল 75-এর পরে, এমন অবস্থা ছিল যে অনেক ছবির মধ্যেও যদি বঙ্গবন্ধুর ছবি থাকতো তো সেটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হতো। আর একটা মাত্র টেলিভিশন বিটিভি, সেখানেও ঝাপসা করে দেওয়া হতো। আর এ নাম তো নেওয়াই যাবে না। মনে হতো যেন দেশ স্বাধীন করে একটা মহা অপরাধ তিনি করে দিয়ে গেছেন। আর 7 মার্চের ভাষণ বাজাতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, এমনকি মৃত্যুবরণও করতে হয়েছে, আহত হয়েছে, অনেক ঘটনা এরকম। দর্শক, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে জাতীয় সংসদে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ছিলাম সেখানে। এবারে অন্যান্য খবর। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ। দিনাজপুরের আম বাগানগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। হর্টিকালচার সেন্টারের তৎপরতায় নতুন নতুন বাগান হচ্ছে প্রতি বছর। বিভিন্ন জাতের আম নিয়ে বাগান গড়ে উঠেছে জেলার বিভিন্ন এলাকায়। মুকুল দেখে খুশি বাগান মালিকরা। তারা বলছেন সঠিক সময় বৃষ্টি হওয়ায় গাছে মুকুল এসেছে অনেক। কৃষি বিভাগের আশা চলতি মৌসুমে জেলায় প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদন হবে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। দেশ বরেণ্য 8 নারীকে আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ড দিয়েছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল তাদের হাতে পুরস্কার তুলে দেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 5 শতাধিক নারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ সময় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক ও সামাজিক খাতে অবদান রাখছে। দেশের নারীদের উদ্যমী করে তুলবে এমন আয়োজন আশা সংশ্লিষ্টদের। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
7 মার্চের ভাষণেই ছিল মুক্তিযুদ্ধের নির্দেশনা, বললেন প্রধানমন্ত্রী। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা। বিদ্যুৎ, স্বাস্থ্য সহ 16 খাতে $2,500 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। 2 চুক্তি 4 সমঝোতা সই। সংসদ সদস্য হিসেবে সুলতান মনসুরের শপথ গ্রহণ, কয়েক ঘন্টার মধ্যেই গণফোরাম ও ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।